দশম অবতার অর্থাৎ বিষ্ণুর 10 অবতার। এই ব্যাপারে আমরা ছোট থেকেই প্রচুর গল্প শুনেছি, তবে আজকের এই মুভিটিতে এই গল্পকেই খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। মুভিতে আমরা এমন এক সিরিয়াল কিলারকে দেখতে পাই যে কিনা নিজেকে স্বয়ং বিষ্ণু ভাবছে এবং একে একে সমস্ত পাপী লোকেদের শাস্তি দিচ্ছে এই 10 অবতারের মধ্য দিয়ে। কিন্তু কেন? আর তাকে ধরার জন্য রয়েছে হোমিসাইড ডিপার্টমেন্টের 2 সিরিয়াল কিলার স্পেশালিস্ট। তারা কি পারবে এই সিরিয়াল কিলারকে ধরতে, নাকি তিনি সবার অধরাই থেকে যাবেন? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান অভিনীত 2023 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা দশম অবতার। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ দশম অবতার। মুভির শুরুতেই আমরা সিরিয়াল কিলার বিশ্বরূপকে দেখতে পাই। বিশ্বরূপ একটি লোকের বাড়িতে ঢুকে সোজা চলে যায় তার ওয়াশরুমে। সেখানে গিয়েই বিশ্বরূপ তার উপর গান পয়েন্ট করে। সেই লোকটি তখন তার বাথটাবে ছিল। বিশ্বরূপ তার হাতে থাকা সমস্ত রেড বেলির পিরানা মাছগুলো সেই বাথটাবে ছেড়ে দেয়। এরপরেই সেইখানেই সেই লোকটির খুব যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে, কারণ রেড বেলির পিরানা মাছগুলো ছিঁড়ে খুঁড়ে ক্ষতবিক্ষত করে দেয় সেই লোকটির দেহ। সিন শিফট হয় সিনিয়র ইন্সপেক্টর প্রবীর বাবুর কাছে। প্রবীর তখন একটি দাগী আসামির পেছনে ছুটছিল এবং শেষ পর্যন্ত সে আসামিকে ধরেও ফেলে। সেই পুলিশ স্টেশনে তার দেখা হয় তারই এক পুরনো কলিগের সাথে। তাদের দুজনের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে প্রবীর কাউকে পরোয়া করে না। সে যেটা ঠিক মনে করে সেটাই করে, এবং তার যদি মনে হয় যে কোনো আসামি আইনের নাগালের বাইরে, তখন সে তাকে এনকাউন্টারের নামে সোজা খুন করে দেয়। এই কারণে গত 4 বছর ধরে তার উপর একটা কেসও চলছে। এরপরেই আমাদের আলাপ হয় দ্বিতীয় ইন্সপেক্টর বিজয় পোদ্দারের সাথে। সেও একজন খুবই ড্যাশিং পুলিশ অফিসার। বিজয় একটা কেসের তদন্ত করতে একটা বারে এসেছিল। অন্যদিকে সেই বারেই তখন প্রবীর ড্রিঙ্ক করছিল, কিন্তু বিজয়ের কথায় সেই বারের মালিক বার বন্ধ করে দেওয়ার জন্য প্রবীরের কাছে সেখানকার কর্মচারী বিল চায়। কিন্তু প্রবীরের খাওয়া তো তখনও শেষ হয়নি। এই নিয়ে কথা বলতে গিয়েই প্রবীর আর বিজয়ের সাক্ষাৎ ঘটে। পরের দিন প্রবীরের কাছে সেই পিরানা মাছ দিয়ে খুন হয়ে যাওয়া লোকটির খবর আসে। তাই প্রবীর বেরিয়ে পড়ে খুনের ইনভেস্টিগেশন করতে। প্রবীর সেখানে গেলে আমরা জানতে পারি যিনি খুন হয়েছেন তিনি হলেন এই এলাকার কুখ্যাত প্রমোটার এবং মাফিয়া। এমন কোনো খারাপ কাজ নেই যেটা এই লোকটা করেনি, তবে পার্টির হাত তার মাথায় থাকায় সব ব্যাপারেই সে বেঁচে গেছে। ক্রাইম স্পট থেকে প্রবীর একটা তুলসী পুতির মালা পায়। এরপরে প্রদীপ রেড বেলির পিরানা মাছের খোঁজ করতে একটা অ্যাকোরিয়াম শপে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে ভারতে এটির চাষ নিষিদ্ধ। তাই এই মাছগুলোকে স্মাগলিং বা চোরা পথেই আনা হয়। এর পরের সিনে আবার আমরা ওই সিরিয়াল কিলার বিশ্বরূপকে দেখতে পাই। বিশ্বরূপ এখন একটি লোককে বডি মাসাজ দিতে চেম্বারে প্রবেশ করেছে এবং সে মাসাজের বদলে একটি কচ্ছপ আকৃতির ভারী পাথর দিয়ে সেই লোকটিকে খুন করে, আর আবারও সেখানে ফেলে যায় সেই তুলসী পুতির মালা। দুটো খুনেই ভিকটিমের পাশে এই তুলসী পুতির মালা দেখে ইন্সপেক্টররা বুঝতে পারে যে এটা সিরিয়াল কিলিং এর কেস, যার ফলে এই কেসের দায়িত্ব পড়ে সিরিয়াল কিলার স্পেশালিস্ট প্রবীরের ওপর, এবং কমিশনারকে বলে প্রবীর তার জুনিয়র হিসেবে সিলেক্ট করে নেয় বিজয় পোদ্দারকে। কারণ প্রবীর খবর নিয়ে দেখেছে যে বিজয় পোদ্দারের ছোট থেকেই সিরিয়াল কিলিং এর ওপর বেশ ইন্টারেস্ট আছে। তাই বিজয় অন্য ডিপার্টমেন্টের পুলিশ হওয়া সত্ত্বেও প্রবীর এই সিরিয়াল কিলিং এর কেসটার জন্য বিজয়কেই বেছে নেয়। আমরা জানতে পারি দ্বিতীয় খুন যার হয় তিনি নামে একজন ব্যবসায়ী ঠিকই, কিন্তু চড়া সুদের টাকা দিয়ে সেই লোকদের ওপর তিনি নানাভাবে অত্যাচার করতেন। এছাড়াও তার মলেস্টেশন, রেপ, খুন ইত্যাদি নানা খারাপ কাজের ইতিহাস আছে। তিনি আবার স্যান্ড এবং কোল মাফিয়াদের অ্যাসোসিয়েট ছিলেন। প্রবীরের কথায় আমরা বুঝতে পারি যে আরও 8টা খুন হতে চলেছে, কারণ প্রবীর এই মার্ডার স্পট থেকে 2টো পুতির মালা পেয়েছে। প্রথম খুনের জায়গা থেকে একটা পুতির মালা। প্রথম খুনটা হয়েছিল মাছ দিয়ে, যেটা রিপ্রেজেন্ট করে বিষ্ণুর মৎস্য অবতার। দ্বিতীয় খুনটা হয়েছিল কচ্ছপ দিয়ে, যেটা কিনা রিপ্রেজেন্ট করে বিষ্ণুর দ্বিতীয় অবতার। এরপর সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে একজন লোক তার ছোট্ট ছেলেকে বিষ্ণুর প্রথম অবতার মৎস্যর গল্প শোনাচ্ছে।
এরপরেই আমরা বিশ্বরূপকে দেখি সে নিজের ঘরে বসেই তারই একজন লোকের সাথে এইসব খুনের ব্যাপারে কথা বলছে। সিন শিফট হয় বিজয় এবং প্রবীর বাবুর কাছে। কথায় কথায় বিজয়ের পান খাওয়ার অভ্যেস থেকে প্রবীর একটু বিরক্ত হওয়ায় বিজয় প্রবীরকে জানায় যে তার মা ছিল একজন সেক্স ওয়ার্কার, তাই সে যেখানে বড় হয়েছে সেখানে সে চুইংগাম বা চকলেট পায়নি, তাই ছোট থেকেই বিজয় পান খাওয়া শিখেছে। বিজয় আর প্রবীর কেস নিয়ে আলোচনা করতে থাকে, আর অন্যদিকে আমরা এক ডাক্তারকে দেখতে পাই যে কিনা একটি রেস্টুরেন্টে আসে ব্রেকফাস্ট করার জন্য, আর সেই রেস্টুরেন্টেই হোটেল বয় হিসেবে কর্মরত ছিল বিশ্বরূপ। সুযোগ বুঝে বিশ্বরূপ ওই ডাক্তারের খাবারের সসেসটা বদলে দিয়ে তার নিজের আনা সসেসটা রেখে দেয়, যেটা খাওয়া মাত্রই ওই ডাক্তার ওখানেই মারা যায় এবং সমাপ্ত হয় তার তৃতীয় অবতারের কাজ। এই খুনের খবর পাওয়া মাত্রই প্রবীর আর বিজয় দুজনেই চলে যায় মার্ডার স্পটে। সেখান থেকে আবার তারা উদ্ধার করে তুলসী পুতির মালা। রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলে ওরা জানতে পারে যে বাকি সব কর্মচারী পুরনো হলেও কিছুদিন আগেই একটি হোটেল বয় নিযুক্ত হয়েছিল। ম্যানেজারের কথা শুনে প্রবীর আর বিজয় ঠিক করে যে ওই নতুন লোকটিকে দিয়েই তারা তাদের ইন্ট্রোগেশন শুরু করবে। ওই লোকটিকে ইন্ট্রোগেট করতে গিয়ে ওরা জানতে পারে যে কিছুক্ষণ আগেই ওই লোকটি চলে গেছে। ব্যাপারটা খুব একটা সুবিধার নয় বুঝতে পেরে প্রবীর আর বিজয় ওই লোকটির পেছনে ধাওয়া করে। এরপরেই শুরু হয় দুর্ধর্ষ চোর পুলিশের ধরা ছোঁয়ার পালা। বিজয় এবং প্রবীর তাদের আপ্রাণ চেষ্টা করলেও বিশ্বরূপকে তারা কিছুতেই ধরতে পারে না, কারণ বিশ্বরূপ একটা ট্রেন লাইন ক্রস করার পরেই সেখানে একটা ট্রেন চলে আসে, যার ফলে প্রবীর আর বিজয় আটকে যায়। ওরা জানতে পারে যে বিশ্বরূপ প্রায় অনেক দিন থেকেই এই ডাক্তারের উপর নজর রেখেছিল, আর তারপরে ওনাকে মারার জন্যই বিশ্বরূপ ওই রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল। শহরে একের পর এক খুন হয়ে যাওয়ায় মিডিয়া মহলে বেশ হুড়োহুড়ি পড়ে যায়, তাই প্রবীর আর বিজয়ের ওপরেও বেশ প্রেশার আসে। পুলিশ কমিশনার এই নিয়ে প্রবীরকে চাপ দিলেও প্রবীরের তাতে খুব একটা মাথা ব্যথা নেই। সে কমিশনারকে ভালোভাবেই বুঝিয়ে দেয় যে কেসের ইনভেস্টিগেশন তার নিজের গতিতেই চলছে এবং নিজের গতিতেই চলবে। এটা কোনো সফটওয়্যার নয় যে যখন খুশি তার স্পিড বাড়িয়ে দেওয়া যাবে। এরপরেই সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে, আর আমরা আবার সেই লোক এবং সেই বাচ্চাটিকে দেখতে পাই, যেখানে লোকটি তার ছেলেকে বিষ্ণুর চতুর্থ অবতার অর্থাৎ নরসিংহর গল্প শোনাচ্ছে। তিনি বলছেন যে কিভাবে ভগবান বিষ্ণু তার নিজের বুদ্ধি দিয়ে তাকে মেরে ফেলেছিল। সিন শিফট হয় বর্তমানে। প্রবীর এবং বিজয় এই তৃতীয় খুনটা নিয়ে কথা বলছিল। বিজয় বলে যে এই ভদ্রলোকের তো কোনো রকম খারাপ রেকর্ড ছিল না, সে তো ডাক্তার ছিল, মানুষের উপকারই করত, তাহলে সে কেন ভিকটিম হলো? বিজয়ের এই কথা বলার কারণ এর আগে ওই সিরিয়াল কিলার যাকে যাকে খুন করেছে সবাই কোনো না কোনোভাবে খুব খারাপ কাজের সাথে জড়িত। বিজয়ের কথার উত্তরে প্রবীর বলে যে ওই ডক্টরের বিরুদ্ধেও 3টে মেডিকেল নেগলিজেন্সির কেস আছে, অর্থাৎ ওই সিরিয়াল কিলারের চোখে ওই ডক্টরও ক্রাইম করেছেন। ওরা দুজন এইসব নিয়ে কথা বলছিল, ঠিক সেই সময় মৈত্রী ঘটক নামে একজন সাইকিয়াট্রিস্ট ওদের কাছে আসে। মৈত্রী ওদেরকে জানায় শহর জুড়ে যে একটার পর একটা সিরিয়াল কিলিং হচ্ছে, এগুলো যে করছে মৈত্রী তাকে চেনে। সে মৈত্রীরই পেশেন্ট, তার নাম বিশ্বরূপ। মৈত্রী বলে যে বিশ্বরূপ নিজেকে ভগবান ভাবতে শুরু করেছে। বিশ্বরূপের যে মানসিক সমস্যাটা হয়েছে তাকে ক্লিনিক্যালি এনপিটি বা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলে। বিশ্বরূপের মধ্যে গড কমপ্লেক্স বা এটারও এক্সট্রিম ফর্ম এক্সিস্ট করছে। সে নিজেকে বিষ্ণুর অবতার ভাবে, স্পেসিফিকভাবে বিষ্ণুর দশম অবতার কল্কি। দশম অবতার হিসেবে তার নিজের পরিচয় ঘোষণা করার জন্য সে প্রথম থেকে সব অবতারকে স্মরণ করে এক এক করে খুন করে চলেছে। বিশ্বরূপ চায় বিষ্ণুর 10 অবতারের মাধ্যমে এই সমাজের সমস্ত পাপীদের সমাজ থেকে ধুয়ে মুছে ফেলতে। ফ্ল্যাশব্যাকে সিন শিফট হয়ে আমরা মৈত্রী আর বিশ্বরূপের কথোপকথন দেখতে পাই, যেখানে মৈত্রী বিশ্বরূপকে প্রতিনিয়ত বুঝিয়ে যাচ্ছে যে সে যেগুলো করছে তা অন্যায়, কিন্তু বিশ্বরূপ কিছুতেই মৈত্রীর কথা মানতে চাইছে না। মৈত্রী প্রবীর আর বিজয়কে বলে বিশ্বরূপ ছোট থেকেই তার বাবার কাছে সব রকম পৌরাণিক গল্প শুনে বড় হয়েছে, অর্থাৎ আমরা বারবার ফ্ল্যাশব্যাকে যে বাচ্চাটিকে তার বাবার থেকে গল্প শুনতে দেখছিলাম সেটা আর কেউ নয়, স্বয়ং বিশ্বরূপ। এবং যিনি বিশ্বরূপকে গল্প শোনাচ্ছিলেন তিনি হলেন বিশ্বরূপের বাবা। বিশ্বরূপ তার বাবার কাছ থেকে সব গল্পই শুনত, কিন্তু বিষ্ণুর 10 অবতারের গল্প তার মনে ভীষণভাবে গেঁথে যায়। আর ছোট থেকেই সে নিজেকে বিষ্ণুর 10ম অবতার কল্কি ভাবতে শুরু করে। ছোট থেকেই বিশ্বরূপ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত,
সে ভাবত যেহেতু সব মানুষের ভেতরেই ভগবানের বাস, তাই তারও দায়িত্ব পাপীদেরকে শাস্তি দেওয়া। তাকেই পৃথিবীর সমস্ত আবর্জনা সরাতে হবে। মৈত্রীর কথা শুনে প্রবীর বেশ বিরক্ত হয়, কারণ মৈত্রী অনেকটাই দেরি করে ফেলেছে পুলিশের কাছে আসতে। মৈত্রী ওদেরকে বলে যে প্রথমে সে এই ব্যাপারে কিছুই জানতো না, দ্বিতীয় খুনের পরেই মৈত্রী কিছুটা আন্দাজ করেছিল। তারপরেই সে বিশ্বরূপকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে বিশ্বরূপ সবটা স্বীকার করে নেয়। এরপর মৈত্রী ওদেরকে বিশ্বরূপের বলে দেওয়া একটা ঠিকানায় নিয়ে যায়, যদি বিশ্বরূপকে ওখানে পাওয়া যায় সেই আশায়। অপরদিকে আমরা একজন ক্রিমিনাল লয়ারকে দেখতে পাই, যার কারণে অনেক বড় বড় ক্রিমিনাল ছাড়া পেয়ে গেছে। সেই লয়ার সেই সময় লিফটে উঠছিল, কিন্তু হঠাৎ করেই লিফটটা খারাপ হয়ে গিয়ে দ্রুত নিচে পড়তে থাকে। মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে লিফটের ভেতরেই ওই ক্রিমিনাল লয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে বিজয়, প্রবীর এবং মৈত্রী সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে এটা বিশ্বরূপের চতুর্থ খুন। বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ ঠিক যেভাবে অসুরকে বধ করেছিল, সেই সব নিয়ম ফলো করেই এই খুনটা করা হয়েছে। আমরা দেখতে পাই যে বিশ্বরূপ আগে থেকেই খুব সুন্দর করে এই খুনের প্ল্যানটা সাজিয়েছিল। পরের দিন প্রবীর আর বিজয় মৈত্রীর বলে দেওয়া বিশ্বরূপের অ্যাড্রেসে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় মৈত্রীকে বিশ্বরূপ যে অ্যাড্রেসটা দিয়েছিল সেটা ভুয়ো। সেই কারণে ওরা ওখানে গিয়ে কাউকেই খুঁজে পায় না। এসবের মধ্যেই বিজয়ের ধীরে ধীরে মৈত্রীকে ভালো লাগতে শুরু করে। ব্যাপারটা বুঝতে পেরে প্রবীর বিজয়কে সতর্ক করে দেয়, যাতে বিজয় আগে থেকেই মৈত্রীর ব্যাপারে সবকিছু জেনে শুনে তারপরে কোনো স্টেপ নেয়। প্রবীর বিজয়কে এটাও বলে যে তাদের সম্পর্কের জন্য এই কেসের ইনভেস্টিগেশনের ওপর যেন কোনো প্রভাব না পড়ে। বিজয় প্রবীরকে কথা দেয় যে তার জন্য এই কেসের ইনভেস্টিগেশনের কোনো ক্ষতি হবে না। ধীরে ধীরে মৈত্রীরও বিজয়কে ভালো লাগতে শুরু করে। ওদের দুজনের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া সৃষ্টি হয়। অন্যদিকে প্রবীর তার সোর্সের মাধ্যমে খবর নিয়ে জানতে পারে যে বিশ্বরূপ কিছুদিনের মধ্যেই আবার শিকারে বেরোবে, আর তার পরের টার্গেট হবে কোনো একজন কলেজের প্রফেসর। বিজয় আর প্রবীর আবার বসে পড়ে এই কেসটা নিয়ে আলোচনা করতে। প্রবীর বলে প্রথম খুনটা হয়েছে মাছের দাঁত দিয়ে, অর্থাৎ বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের সাথে ডিরেক্ট লিঙ্ক আছে। দ্বিতীয় খুনটাও কচ্ছপ আকৃতির ভারী পাথর দিয়ে আঘাত করেই করা হয়েছে, অর্থাৎ এটিও প্রায় ডিরেক্ট লিঙ্ক। তৃতীয় খুনে বিষ্ণুর তৃতীয় অবতারের রেফারেন্স আছে ঠিকই, তবে অতটা ডিরেক্ট নয়। চতুর্থ খুনে দুষ্টের দমনের নানান রেফারেন্স, কিন্তু পঞ্চম খুনটা ঠিক কিভাবে হবে তারা বুঝতে পারছে না। কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে বিজয় মৈত্রীর বাড়িতে গেলে তারা একে অপরের অনেকটাই কাছাকাছি চলে আসে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একসাথে ঘোরাফেরা, সময় কাটানো, এসব করতে করতে আস্তে আস্তে ওদের সম্পর্কটা আরও গভীর হয়। মৈত্রী বিজয়ের পান খাওয়ার অভ্যেসটা বদলে তাকে চুইংগাম খাওয়ানো শেখায়, কিন্তু অদ্ভুতভাবে বিজয় আর মৈত্রীর এই খুশি থাকা দেখে প্রবীরের মনটা কেন জানি না বিদ্বেষে ভরে যায়। আসলে আজ থেকে কয়েক বছর আগে একটা কেসের তদন্ত করার সময় প্রবীর মাফিয়াদের রোষে পড়ে যায়, যার কারণে সেই মাফিয়ারা প্রবীরের স্ত্রী এবং ছেলেকে খুন করে দেয়। তারপর থেকেই নিজে সর্বশান্ত হয়ে প্রবীর অন্য কারো সুন্দর সম্পর্ক সহ্যই করতে পারে না। এদিকে বিশ্বরূপ প্রতিনিয়ত মৈত্রী এবং বিজয়ের উপর নজর রাখতে শুরু করে। একদিন একটা রেস্টুরেন্টের টেবিলে একটা নোট থেকে বিজয় বুঝতে পারে যে মৈত্রীর এবার প্রোটেকশন দরকার, কারণ বিশ্বরূপ তাদেরকে ফলো করছে। বিজয়ের কথা শুনে মৈত্রীকে প্রোটেকশন দেওয়ার বদলে প্রবীর উল্টে মৈত্রীকে নিয়েই বিজয়কে বুলি করতে থাকে এবং বলে যে বিশ্বরূপকে ধরার জন্য ওরা মৈত্রীকেই জাল হিসেবে ব্যবহার করতে পারে। এসব শুনে বিজয় বেশ রেগে যায়, কারণ সে মৈত্রীকে ভালোবাসে। কিছুতেই সে মৈত্রীকে এই বিপদের মুখে ফেলতে পারে না। প্রবীর বিজয়কে মৈত্রীকে নিয়ে আরও বুলি করলে বিজয় প্রচণ্ড রেগে গিয়ে প্রবীরকে তার মৃত স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে কথা শুনিয়ে বলে যে যেহেতু তার নিজের বউ বাচ্চা মারা গেছে, তাই প্রবীর কারোর সুখ দেখতে পারে না। বিজয় এই কথা বলা মাত্রই প্রবীর আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ক্যান্টিনের সবাই তাদের মারামারি থামানোর চেষ্টা করে। এরপরেই সিন শিফট হয়ে আমরা দেখি বিজয়ের একটা খুব খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। প্রবীরের সাথে ঝামেলা হওয়ায় বিজয় মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। মৈত্রী সেই সময় বিজয়কে সামলায় এবং বলে যে প্রবীর বাবুর সাথে বিজয় যেন সবকিছু মিটমাট করে নেয়। বিজয় বুঝতে পারে যে প্রবীরের মৃত স্ত্রী এবং সন্তানকে টেনে কথা বলে সে সত্যি ভীষণই অন্যায় করেছে।
মৈত্রী বলে প্রবীর বিজয়কে এই কেসের সাথে নিয়েছে কারণ প্রবীর মনে করে এই কেসের জন্য বিজয়ই একমাত্র ব্যক্তি যে প্রবীরকে হেল্প করতে পারে। এরপর আবার সিন শিফট হয় বিশ্বরূপের ছেলেবেলায়। সে তখন তার বাবার কাছ থেকে বিষ্ণুর পঞ্চম অবতার বামনের গল্প শুনতে থাকে। বিশ্বরূপের বাবা তাকে বলে যে কিভাবে স্বয়ং বিষ্ণু বামন রূপে রাজা বলির অহংকার তার নিজের পদতলে পিষে ফেলেছিল। গল্প বলা চলতে থাকে আর অন্যদিকে আমরা দেখি বিশ্বরূপ তার পা দিয়ে ঠেলে একজন কলেজ প্রফেসরকে পাতাল রেলের ট্র্যাকে ফেলে খুন করে, ঠিক বামন অবতারের মতো। বিজয় প্রবীরের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। প্রবীরের কাছে বিজয় ক্ষমা চায়। তখন প্রবীর তার অতীতের কথা বলে। প্রবীর বলে যে সে কিভাবে তার বাচ্চা এবং স্ত্রীর মৃত্যুর পরে তাদের অন্তিম সৎকার করেছিল, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। প্রবীরের ওই সময় ওই মারাত্মক যন্ত্রণার কথা শুনে বিজয় খুবই ভেঙে পড়ে। এরপরেই প্রবীরের কাছে খবর আসে বিশ্বরূপের পঞ্চম খুনের। ওরা দুজনে পৌঁছে যায় ক্রাইম স্পটে। সেখান থেকেও ওরা উদ্ধার করে তুলসী পুতির মালা। মেট্রো স্টেশনে সিসিটিভি ফুটেজ থেকে তারা বিশ্বরূপের নতুন লুকের ছবি চারিদিকে লাগিয়ে দেয়। আমরা দেখি বিশ্বরূপ একটা ফোন বুথ থেকে তার মাকে ফোন করে জানায় যে সে তার কাজের অর্ধেকটাই শেষ করেছে, বাকি অর্ধেকটা শেষ হলেই সে বাড়ি ফিরবে। বিশ্বরূপ তার মাকে আরও জানায় যে সে তার মায়ের হয়েই শাস্তি দিচ্ছে। পরের সিনে মৈত্রী এবং বিজয় আসে প্রবীরের সাথে দেখা করতে। মৈত্রী প্রবীরকে বলে যে বিশ্বরূপকে ধরার জন্য নিজেকে জাল হিসেবে ব্যবহার করতে সে রাজি আছে। বিজয় এই ব্যাপারটাতে খুব একটা সাহস না পেলেও প্রবীর খুবই খুশি হয়। প্রবীর ওদের বলে যে এখন যেন বিজয় মৈত্রীর সাথে খুব একটা দেখা না করে, না হলে বিশ্বরূপ মৈত্রীর কাছে আসবে না। মৈত্রীর ওপরে পুলিশরা সারাক্ষণ নজর রাখবে, তবে দূর থেকে, যাতে বিশ্বরূপ মৈত্রীর সাথে দেখা করতে এলেই সে ধরা পড়ে। প্রবীর এবং বিজয় মৈত্রীকে সবসময় তার কাছে একটা পেপার স্প্রে এবং ছুরি রাখতে বলে। সেদিন রাতে প্রবীর আর বিজয় মৈত্রীকে যখন বাড়িতে ছাড়তে যায় তখন প্রবীর গাড়িতে বসে থাকলেও বিজয় মৈত্রীকে বাড়ির গেট অবধি এগিয়ে দিতে যায়। আর তখনই মৈত্রী বিজয়কে একটা কবিতার কিছু লাইন শোনায়। এরপরে মৈত্রী নিজের বাড়িতে ঢুকে যায়, কিন্তু বাড়িতে ঢুকেই মৈত্রী দেখে যে তার ঘরে আগে থেকেই বসে আছে বিশ্বরূপ। মৈত্রী বেশ ভয় পেয়ে যায়। প্রথমেই বিশ্বরূপ মৈত্রীকে তার ফোনটা দূরে রাখতে বলে। বিশ্বরূপ খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ মৈত্রীকে সে প্রচণ্ড বিশ্বাস করেছিল। কিন্তু শেষ পর্যন্ত মৈত্রী বিশ্বরূপকে ফাঁসিয়ে দিল। মৈত্রী বিশ্বরূপকে তাও বলতে থাকে যে বিশ্বরূপ যা করছে সেগুলো ভুল, সেগুলো অন্যায়। তখন বিশ্বরূপ বলে ওঠে, তাহলে তার বাবার সাথে যা যা হয়েছিল সেটা কি ঠিক ছিল? তার বাবা ছিল একজন সৎ সাংবাদিক, কিন্তু 3 জন গুন্ডা এসে তাকে খুব খারাপভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। বিশ্বরূপের কথা শুনে মৈত্রী বলে, কিন্তু সেই প্রতিশোধ তো নেওয়া হয়ে গেছে। তখন বিশ্বরূপ বলে, কিন্তু বাকিরা যারা সব মানুষের সমাজের ক্ষতি করছে তাদেরকেও তো শাস্তি দিতে হবে, নাকি সেগুলো নিজের ব্যক্তিগত সমস্যা নয় বলে, ক্ষতিটা নিজের ঘরে হয়নি বলে সেগুলো উপেক্ষা করতে হবে। অন্যদিকে বিজয় মৈত্রীকে পেপার স্প্রেটা দিতে ভুলে গেছিল, তাই প্রবীরের কথায় তারা আবার ব্যাক করে মৈত্রীর বাড়িতে। মৈত্রী বিশ্বরূপকে বারবার বলে পুলিশের কাছে সারেন্ডার করে নিতে, কিন্তু বিশ্বরূপ তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ে না। এর কিছুক্ষণ পরেই বিজয় আর প্রবীর মৈত্রীর বাড়িতে চলে আসে। বিশ্বরূপ সেটা বুঝতে পেরে মৈত্রীকে গান পয়েন্টে রেখেই তাদের দুজনকে ভেতরে আসতে বলে। সে প্রবীর এবং বিজয়কে বলে নিজেদের বন্দুক এবং মোবাইল ফোনগুলো দূরে সরিয়ে রাখতে। যেহেতু মৈত্রী বিশ্বরূপের গান পয়েন্টে ছিল, তাই বিজয় আর প্রবীর বিশ্বরূপের কথা মতো কাজ করতে বাধ্য হয়। তারা বিশ্বরূপের কথা মতোই নিজেদেরকে একটি চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপরেই শুরু হয় তাদের 4 জনের মধ্যে কথোপকথন। বিশ্বরূপ বিজয় আর প্রবীরকে বলে যে তারা দুজনেই ক্রমাগত ঈশ্বরের কাজে বাধা দিচ্ছে, সেই কারণে তাদেরকে মরতে হবে। আর বিশ্বরূপ যেমন বিষ্ণুর অবতারকে ফলো করে লোকগুলোকে মারছিল, তাদেরকে মারলেও ব্যাপারটা একই হবে। বিশ্বরূপ এসব বলা মাত্রই প্রবীর বাইরে থাকা পুলিশদের নামে বিশ্বরূপকে ভয় দেখাতে চাইলে সে আগে থেকেই আন্দাজ করে নেয় যে বাইরে থাকা পুলিশরা খুব একটা কাজের নয়, না হলে তাদেরকে ফাঁকি দিয়ে বিশ্বরূপ মৈত্রীর বাড়িতে ঢুকতে পারত না। তাই এইসব নিয়ে সে খুব একটা চাপ নেয় না। বিজয় এবার বিশ্বরূপকে জিজ্ঞেস করে যে তারা দুজন কিভাবে বিশ্বরূপের ভিকটিম লিস্টে ঢুকলো, কারণ বিশ্বরূপ তো শুধু তাদেরই মারে যারা সমাজের ক্ষতি করেছে, আর তারা তো সমাজের রক্ষাকর্তা, ক্ষতিকারক নয়।
বিজয়ের কথার উত্তরে বিশ্বরূপ বলে যে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য যে কাজটা শুরু করেছিল সেটা এখন সমাজকে দূষণমুক্ত করার কাজে পরিণত হয়েছে। আর প্রবীরের মতো পুলিশ অফিসাররা যারা মানুষকে মারতে পছন্দ করে, টর্চার করতে পছন্দ করে, তাকে তো মরতেই হবে। যদিও বিজয়ের কোনো দোষ নেই, তবুও সে প্রবীরের লেজুর হিসেবেই মরবে। এরপর প্রবীর বিশ্বরূপকে বলে যে সে বিষ্ণুর অবতার নয়, বরং সে স্বয়ং রাবণ। সেই পাপী, সেই আসল দুষ্ট, সেই আসল ভিলেন। এরপর বিশ্বরূপ বিজয়কে মারতে এগিয়ে যায়। এর সাথে সে একটা কবিতা গুনগুন করতে থাকে, কিন্তু প্রবীর বলে ওঠে তাকে আগে মারতে। ওদিকে বিজয় বলে যে তাকে আগে মারতে। এইভাবে কিছুক্ষণ চলার পর যখন বিশ্বরূপ প্রবীরকে মারার জন্য কুঠার নিয়ে এগিয়ে যায়, তখনই পেছন থেকে মৈত্রী বিশ্বরূপের ওপর গান পয়েন্ট করে আর তাকে বলে এসব বন্ধ করে পুলিশের কাছে স্যারেন্ডার করে দিতে। কিন্তু বিশ্বরূপ মৈত্রীকে বলে যে সে কি সত্যি পারবে বিশ্বরূপকে গুলি করতে। বিশ্বরূপ মৈত্রীকে খুব একটা পাত্তা না দিয়ে প্রবীরকে মারার জন্য কুঠার চালায়, কিন্তু ঠিক সেই সময়ই প্রবীর তার নিজের হাতের দড়ি ছাড়িয়ে তার পায়ের জুতোয় থাকা একটা বন্দুক দিয়ে বিশ্বরূপকে মেরে ফেলে। আর এইখানেই সমাপ্ত হয় বিশ্বরূপের গল্প। কিন্তু অদ্ভুতভাবে গুলির আওয়াজ পাওয়া মাত্রই ঘরের থেকে মৈত্রীর মা ছুটে এসে বিশ্বরূপকে জড়িয়ে ধরে বিশু বিশু বলে কাঁদতে থাকে। আমরা দেখি মৈত্রী ও বিশ্বরূপকে ধরে প্রচণ্ড কাঁদছে। মৈত্রীর মা মৈত্রীকে জিজ্ঞেস করে যে তার দাদার এইসব কি করে হলো। অর্থাৎ বিশ্বরূপ আর কেউ নয়, বরং সেই মৈত্রীর নিজের দাদা। সিন শিফট হয়ে আমরা দেখি প্রবীর তার সিনিয়র বসকে এই কেসের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে। প্রবীর বলে মৈত্রীর মা বেশ শক পেয়েছে, কারণ সে তার চোখের সামনে অনেক কিছুই দেখেছে। প্রথমে তার স্বামীর মৃত্যু, যেটা কিনা মাফিয়া দল আর সেই স্যান্ড এবং কোল বিজনেসম্যান করিয়েছিল। এসবের বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে মৈত্রীর সাথে মলেস্টেশন ঘটে। আর এখন নিজের ছেলের মৃত্যু। প্রবীর আরও জানায় যে মৈত্রী তার দাদার পরিচয় দিতে চায়নি এই কারণে যাতে ইনভেস্টিগেশনে তার মাকে আরও ট্রমাটাইজড হতে না হয়। অন্যদিকে আমরা দেখি মৈত্রী এবং বিজয় ছুটি কাটাতে একটা সুন্দর পাহাড়ি জায়গায় গেছে। সেখানেও তারা বিশ্বরূপকে নিয়েই কথা বলছিল। বিজয় মৈত্রীকে বলে যে বিশ্বরূপ যখন প্রবীরকে মারতে আসছিল তখন সে একটা কবিতা গুনগুন করছিল, কিন্তু অদ্ভুতভাবেই এই কবিতারই পরের লাইনগুলো মৈত্রী সেদিন বিজয় যখন তাকে বাড়ি ছাড়তে গেছিল তখন শুনিয়েছিল। বিজয়ের কথা শুনে মৈত্রী জানায় যে এই কবিতাটি সেই তার দাদাকে শুনিয়েছিল। ওদিকে প্রবীর বসে পড়ে কেসের রিপোর্ট জমা দিতে, কিন্তু হঠাৎ করেই ফাইলের মধ্যে সে কিছু একটা অস্বাভাবিক দেখে। সেই কারণে সে আবার ফাইলগুলোকে চেক করতে শুরু করে। ওদিকে বিজয় মৈত্রীকে জিজ্ঞেস করে যে ওদের সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও মৈত্রী কী করে এত স্বাভাবিক জীবন কাটাচ্ছে। বিজয়ের কথাটা শুনেই মৈত্রী খুব অদ্ভুতভাবেই রিয়্যাক্ট করে ওঠে। ঠিক সেই সময় হন্যে হয়ে প্রবীর বিজয়কে ফোন করতে থাকে, কিন্তু ফোনটা হোটেলের ভেতরে বাজছিল আর ওরা হোটেলের বাইরে বসেছিল বলে ফোনটা শুনতে পায় না। মৈত্রীর সাথে কথা বলতে বলতে হঠাৎ করেই বিজয়ের মাথায় স্ট্রাইক করে যে বিশ্বরূপের বাবাকে যে খুন করেছিল সে ছিল সেই বিজনেসম্যান, কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা তার দ্বিতীয় খুন ছিল। প্রথম খুনটা তো বিশ্বরূপ একটা প্রমোটারকে করেছিল। তাহলে কি বিশ্বরূপ তার প্রতিশোধ নেওয়ার আগে থেকেই সমাজসেবা শুরু করে দিয়েছিল? এইবার রিভিল হয় গল্পের আসল টুইস্ট। এই সমস্ত খুনের সাথে মৈত্রী আগে থেকেই জড়িত ছিল। মৈত্রী তার অতীতের কথা বলতে শুরু করে। তার বাবা ছিল একজন খুবই সৎ সাংবাদিক। কোনোদিনও তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। একদিন তিনি তার নিউজ পেপারে ওই বিজনেসম্যানের বিরুদ্ধে লিখেছিলেন। তারপর থেকেই ওই বিজনেসম্যান ক্রমাগত ওদেরকে হুমকি দিতে থাকে। প্রচণ্ড আতঙ্কিত হয়ে বিশ্বরূপের বাবা তার পরিবারকে বাঁচাতে শহর ছাড়ে, কিন্তু সেই বিজনেসম্যানের লোক সেখানেও পৌঁছে যায়। এরপর তাদের চোখের সামনেই তাদের বাবাকে খুন করা হয় আর মৈত্রীকে রেপ করা হয়। এই ধাক্কাটা বিশ্বরূপ কিছুতেই সামলাতে পারে না। তখনই সে ঠিক করে যে সেই এই লোকগুলোকে মেরে ফেলবে। এরপরেই তারা সিরিয়াল কিলিংয়ের প্ল্যান বানায়। অর্থাৎ প্রথম খুন তারা এমন এক মানুষকে করবে যে সমাজের জন্য ক্ষতিকারক, আর এমনভাবে করবে যেন এটা দেখে মনে হয় এটা সিরিয়াল কিলিংয়ের প্রথম খুন, আর দ্বিতীয় খুনটা হবে ওদের আসল প্রতিশোধ। পুরো প্ল্যানটা আসলে মৈত্রী বানিয়েছিল, আর বিশ্বরূপের এই ভগবান নিয়ে অবসেশনটাকে সে কাজে লাগিয়েছিল। সেই হিসেবেই তারা কলকাতায় এসে চেম্বার খুলে সবকিছু সাজিয়ে গুছিয়ে করে।
কিন্তু দ্বিতীয় খুন করার পরেও বিশ্বরূপ থামে না। তার মাথায় ঢুকে যায় যে সে সব পাপীদের শাস্তি দেবে। আর এই কারণেই তারা সিরিয়াল কিলিং বেছে নিয়েছিল, যাতে পুলিশরা পার্সোনাল কোনো লিঙ্ক খুঁজে না বের করে, কারণ পার্সোনাল হিস্ট্রি বের করলেই তারা ধরা পড়ে যেত। কিন্তু বিশ্বরূপের মাথায় বিষ্ণুর সেই 10 অবতার এত গভীরভাবে ঢুকে গেছিল যে মৈত্রীর হাজার বোঝানোর পরেও তার মাথা থেকে এটা কিছুতেই বেরোচ্ছিল না। তাদের আসল প্রতিশোধ নেওয়া হয়ে যাওয়ার পর মৈত্রী বিশ্বরূপকে বারবার বারণ করে এগুলো না করতে, কারণ তাদের তো প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। কিন্তু বিশ্বরূপ মৈত্রীর কোনো কথাই শোনে না এবং তারপরেই সে মৈত্রীকে না জানিয়েই ফেরার হয়ে যায়। সেই কারণেই বিশ্বরূপকে আটকাতে মৈত্রী বাধ্য হয় পুলিশের সাহায্য নেওয়ার। কিন্তু মৈত্রীর কাছ থেকে সব শোনার পরে বিজয় প্রচণ্ড রেগে যায়। সে বুঝতে পারে না যে তার কি করা উচিত। বিজয়ের মনে হয় মৈত্রী শুধুমাত্র তাকে ইউজ করেছে এই কেসটা থেকে বাঁচার জন্য, আর কিছুই নয়। মৈত্রী তাকে কোনোদিনই ভালোবাসেনি। কিন্তু মৈত্রী বারবারই বলতে থাকে তার ভালোবাসা সত্যি ছিল, বিজয়ের জন্যই সে নতুনভাবে বাঁচতে শিখেছে। কিন্তু বিজয় এতটাই রেগেছিল আর এতটাই ট্রমাটাইজড হয়ে যায় যে মৈত্রীর কোনো কথাই সে শুনতে চায় না। এসবের পরে মৈত্রী ভাবে যে তার জন্যই সবকিছু হয়েছে, তার জন্যই তার দাদা মারা গেছে, আর তার জন্যই আজ বিজয়ের এই অবস্থা। তাই সব দোষ মৈত্রী তার নিজের ঘাড়ে নিয়ে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বিজয় শেষে তাকে আটকাতে চাইলেও বাঁচাতে পারে না। সব শেষ হয়ে যাওয়ার পর প্রবীর ফাইনালি বিজয়কে ফোনে পায় আর তাকে মৈত্রীর এই রহস্যের কথাই বলতে চায়। কিন্তু বিজয় জানায় যে সে সব জানে, আর মৈত্রী কিছুক্ষণ আগেই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। কথাটা শুনে আপসেট হয়ে প্রবীর বিজয়কে বলে নিজেকে সামলাতে আর সাবধানে ফিরে আসতে। সিন শিফট হয় এই ঘটনার 1 বছর পরে। প্রবীর আর বিজয় এখন দুজনেই তাদের দুজনের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে। নিজেদের ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্টগুলোকে সরিয়ে রেখে তারা দুজন আবার তাদের পুরনো অবতারে ফিরে যায়। আবার শহরে দেখা যায় সিরিয়াল কিলিংয়ের ঘটনা, যেই কেসের দায়িত্ব পড়ে তাদের দুজনের ওপরেই। আর এইখানেই শেষ হয় 10ম অবতারের গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।